নমস্কার, আমার জানা ও অজানা গল্প চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি যে গল্পটি নিয়ে এসেছি সেটি হলো এমন একটি মানুষের গল্প যিনি শুধু ভারতের প্রধানমন্ত্রী ছিলেন না, ছিলেন আধুনিক ভারতের স্থপতি পণ্ডিত জওহরলাল নেহরু। শৈশব থেকে সংগ্রাম, বন্দি জীবন থেকে রাষ্ট্রনায়ক হয়ে ওঠার অবিশ্বাস্য যাত্রা। চলুন আজ জানি তার জানা ও অজানা অধ্যায়গুলো। জওহরলাল নেহরুর জীবন, সংগ্রাম থেকে সাফল্য। পণ্ডিত জওহরলাল নেহরু ছিলেন ভারতের প্রথম প্রধানমন্ত্রী এবং স্বাধীনতা আন্দোলনের এক উজ্জ্বল নক্ষত্র। তিনি একজন রাজনীতিবিদ, চিন্তাবিদ, লেখক এবং দূরদর্শী নেতা ছিলেন, যিনি আধুনিক ভারতের ভিত্তি গড়ার পিছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তার জীবন কেবল রাজনীতি নয়, বরং আদর্শ, সংগ্রাম, শিক্ষা ও সংস্কৃতি এক অনবদ্য মিলন। এই জীবনীতে তার শৈশব থেকে শুরু করে রাজনৈতিক জীবন, প্রধানমন্ত্রী হিসাবে কৃতিত্ব, ব্যক্তিগত জীবন এবং মৃত্যুর পর তার প্রভাব বিশদভাবে আলোচনা করা হয়েছে। শৈশব ও শিক্ষা। জওহরলাল নেহরু 1889 সালের 14 নভেম্বর উত্তরপ্রদেশের এলাহাবাদে এক অভিজাত কাশ্মীরি ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা মতিলাল নেহরু ছিলেন একজন প্রখ্যাত আইনজীবী ও কংগ্রেসের নেতা। তার মা স্বরূপ রানী ছিলেন একজন শিক্ষিতা ও সংস্কৃতিবান নারী। পরিবারের অত্যন্ত উন্নত সংস্কৃতিমূলক পরিবেশে তার বেড়ে ওঠা হয়। নেহেরু ছোটবেলা থেকে একটি সম্ভ্রান্ত ও শিক্ষাবান পরিবেশে বড় হয়েছেন। তিনি প্রথমে বাড়িতেই শিক্ষালাভ করেন এবং পরে হরোর স্কুলে ভর্তি হন, যেটি ইংল্যান্ডের একটি বিখ্যাত পাবলিক স্কুল। এরপর তিনি কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের ট্রিনিটি কলেজে ভর্তি হন এবং সেখান থেকেই প্রকৃত বিজ্ঞান বিষয়ে স্নাতক ডিগ্রি লাভ করে। এরপর লন্ডনের ইনস অফ কোর্টে আইন পড়েন এবং ব্যারিস্টার হিসেবে ভারতে ফিরে আসেন 1912 সালে। রাজনীতিতে তার পদার্পণ ও রাজনৈতিক জীবন শুরু। 1912 সালে ইংল্যান্ড থেকে ফিরে এসে জওহরলাল নেহরু আইন চর্চা শুরু করেন, তবে তার মন ছিল জাতীয় রাজনীতির দিকে। পিতা মতিলাল নেহরুর প্রভাবে তিনি কংগ্রেসের সঙ্গে যুক্ত হন এবং ব্রিটিশ শাসনের বিরুদ্ধে লড়াইয়ে সক্রিয় হয়ে ওঠেন। 1916 সালে মহাত্মা গান্ধীর সঙ্গে তার প্রথম সাক্ষাৎ ঘটে, যা তার চিন্তা জগতে এক গভীর প্রভাব ফেলে। গান্ধীর অহিংসা আন্দোলন দর্শনে অনুপ্রাণিত হয়ে নেহরু 1920 সালে অসহযোগ আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নেন। 1919 সালে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডে তাকে আরও বদ্ধপরিকর করে তোলে। তিনি কংগ্রেসের তরুণ ও উদ্যমী নেতা হিসেবে দ্রুত উত্থান লাভ করেন এবং সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা ও বিজ্ঞান নির্ভর আধুনিক রাষ্ট্র গঠনের স্বপ্নে কাজ শুরু করেন। 1929 সালে লাহোর কংগ্রেসের অধিবেশনে সভাপতির দায়িত্ব পালন করেন এবং সেখানেই প্রথমবারের মতো পূর্ণ স্বাধীনতার দাবি উত্থান করেন, যা পরবর্তীতে ভারতের স্বাধীনতা আন্দোলনের মোড় ঘুরিয়ে দেয়। বন্দি জীবন ও আত্মজীবনী। নেহরুর জীবনের উল্লেখযোগ্য একটি দিক হল তার বারবার কারাবরণ। তিনি প্রায় 9 বছর কারাগারে কাটান, যার মধ্যে 1930 দশক ছিল বিশেষ গুরুত্বপূর্ণ। জেলে বসেই তিনি লিখলেন তার বিখ্যাত গ্রন্থ অ্যান অটোবায়োগ্রাফি, মানে আমার আত্মকথা। এছাড়াও তার লেখা ডিসকভারি অফ ইন্ডিয়া এবং গ্লিম্পসেস অফ ওয়ার্ল্ড হিস্ট্রি আজও ইতিহাস, দর্শন ও মানব সভ্যতা নিয়ে চিন্তার অন্যতম দিগদর্শন রচনা। স্বাধীনতা আন্দোলনে তার অবদান। নেহরু কংগ্রেসের গুরুত্বপূর্ণ নেতা হিসেবে উত্থান লাভ করেন এবং 1929 সালের লাহোরে অধিবেশন কংগ্রেসের সভাপতি নির্বাচিত হন। এই অধিবেশনে তিনি পূর্ণ স্বরাজ মানে পূর্ণ স্বাধীনতার ডাক দেন এবং 26শে জানুয়ারির দিনটিকে স্বাধীনতা হিসেবে পালন করার আহ্বান জানান, যেটি পরবর্তী ভারতে প্রজাতন্ত্র দিবস হিসেবে পালিত হয়। তিনি বারবার ব্রিটিশ সরকারের বিরুদ্ধে আন্দোলনের নেতৃত্ব দেন এবং বহুবার কারাবরণ করেন। 1942 সালের ভারত ছাড়ো আন্দোলনে তিনি কেন্দ্রীয় ভূমিকা পালন করেন। তার লেখনী, বক্তৃতা ও দূরদর্শী দৃষ্টিভঙ্গি
ভারতীয় জনসাধারণকে গভীরভাবে অনুপ্রাণিত করেছিলেন। প্রধানমন্ত্রী হিসেবে জীবন। 15ই আগস্ট 1947 সালে ভারত স্বাধীন হওয়ার পর জওহরলাল নেহরু দেশের প্রথম প্রধানমন্ত্রী হন। সেদিন তিনি একটি বিখ্যাত বক্তৃতা দেন, ট্রিস্ট উইথ ডেস্টিনি, যা ভারতের নতুন যুগের সূচনা করে। নেহরু চাইতেন ভারত হোক একটি গণতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ দেশ, যেখানে সবাই সমান অধিকার পাবে। তিনি বিশ্বাস করতেন দেশের ভবিষ্যৎ গঠনের জন্য বিজ্ঞান প্রযুক্তি খুবই জরুরি। তাই আইআইটি ও আইসিএমআর এর মতো প্রতিষ্ঠান শুরু করেন। বিশ্বে যখন আমেরিকা সোভিয়েত ইউনিয়নের মধ্যে ঠান্ডা যুদ্ধ চলছিল, তখন তিনি কোনো পক্ষ না নিয়েই নিরপেক্ষ থাকার নীতি নেন। তাই এই নীতিকে বলা হয় নন অলাইনমেন্ট মুভমেন্ট। নেহরু অর্থনৈতিক ও উন্নতির জন্য পরিকল্পনার ভিত্তিক ব্যবস্থা চালু করেন। তিনি 5 বছর পরে পরিকল্পনা, বড় বাঁধ নির্মাণ এবং ভারী শিল্প গড়ার মাধ্যমে দেশের অর্থনীতিকে শক্তিশালী করতে চেষ্টা করেন। শিশুদের তিনি খুবই ভালোবাসতেন, তাই তার জন্মদিন 14ই নভেম্বর শিশু দিবস হিসাবে পালন করা হয়। তিনি শিক্ষার প্রসারে গুরুত্ব দেন এবং অনেক নতুন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাতা করেন। নেহরু ও বৈদেশিক নীতি। নেহরুর নিরপেক্ষতা নীতি আন্তর্জাতিক রাজনীতিতে এক নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে আসে। তিনি সোভিয়েত ইউনিয়ন ও যুক্তরাষ্ট্রের মধ্যে কোনো পক্ষ না দিয়ে এক স্বাধীন পররাষ্ট্র নীতি গ্রহণ করেন, যা নন অ্যালাইনমেন্ট মুভমেন্ট নামে পরিচিত। ইন্দোনেশিয়া, মিশর, যুগোস্লাভিয়া ইত্যাদি দেশের নেতাদের সাথে মিলে এই আন্দোলনের নেতৃত্ব দেন। তবে তার এই নীতি চীন ভারত যুদ্ধে এর সময় কঠিন পরীক্ষার মুখে পড়ে। চীনের অগ্রাসন তার পররাষ্ট্রনীতির সীমাবদ্ধতা প্রকাশ করে দেয় এবং তার ওপর জনগণের আস্থা কিছুটা হলেও ক্ষুণ্ণ হয়। চরিত্র ও ব্যক্তিত্ব। নেহরু ছিলেন আধুনিক বিজ্ঞানমনস্ক এবং ধর্মনিরপেক্ষ মানসিকতার মানুষ। তিনি শিশুদের অত্যন্ত ভালোবাসতেন। শিশুরা তাকে চাচা নেহরু বলে ডাকত। তার জন্মদিন 14ই নভেম্বর ভারতের শিশু দিবস হিসেবে পালিত হয়। তিনি সাদামাটা জীবনযাপন করতেন, কিন্তু চিন্তায় ছিলেন উচ্চাকাঙ্ক্ষী। সর্বদা ভারতের ভবিষ্যৎ নিয়েই ভাবতেন এবং তার বক্তৃতা, লেখায় ভবিষ্যতে ভারতের রূপরেখাই তৈরি হয়ে গেছেন। চীনের যুদ্ধ ও সমালোচনা। নেহরু শাসনের একটি কালো অধ্যায় হল 1962 সালে ভারতের চীন যুদ্ধ। চীনের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখার জন্য হিন্দি চীনি ভাই ভাই স্লোগানের প্রচার করা হয়, কিন্তু পরবর্তী সীমান্ত বিতর্ক ও আস্থা ভাঙনের কারণে দুই দেশের মধ্যে যুদ্ধ শুরু হয় এবং ভারত সামরিকভাবে বিপর্যস্ত হয়। এই যুদ্ধে ভারতের পরাজয় নেহরুর জনপ্রিয়তায় বড়সড় প্রভাব ফেলে। তার পররাষ্ট্রনীতি, প্রতিরক্ষা পরিকল্পনা এবং চীনের প্রতি অতিরিক্ত বিশ্বাস প্রশ্নের মুখে পড়ে। অনেকেই তার কৌশলগত দূরদর্শিতা নিয়ে সমালোচনা করেন। তিনি নিজেও এই যুদ্ধে পরাজয়ে গভীরভাবে মর্মাহত হন। মৃত্যু ও উত্তরাধিকার। চীন ভারতের যুদ্ধ ও সমালোচনা ঘটনার পর নেহরু আরও একাকী ও অবসন্ন হয়ে পড়েন। যদিও তিনি তার নীতিগত অবস্থা থেকে সরে যাননি, তবে তার শারীরিক মানসিক স্বাস্থ্যের অবনতি ঘটতে থাকে। 1964 সালে 27শে মে হৃদরোগ আক্রান্ত হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুর সাথে সাথে এক যুগের অবসান ঘটে এবং গোটা ভারতবর্ষ শোকাচ্ছন্ন হয়ে পড়ে। তিনি শুধু একজন নেতা ছিলেন না, ছিলেন একজন আদর্শ নির্মাতা, একজন দৃষ্টিসম্পন্ন রাষ্ট্রনায়ক। নেহরুর উত্তরাধিকার আজও ভারতের সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ ও গণতান্ত্রিক রাষ্ট্র কাঠামোর ভিত্তি হিসেবে বিবেচিত হয়। যদিও তার অর্থনীতির সমালোচনাও আছে, কিন্তু ভারতের আধুনিককরণের ভিত্তি তিনি স্থাপন করেন। জওহরলাল নেহরুর জীবন একটি ইতিহাস, একটি সংগ্রাম, স্বপ্ন ও স্বাধীনতার গল্প। তার চিন্তা, আদর্শ ও নেতৃত্ব কেবল তার সময়কেই নয়, আজকের ভারতকেও প্রভাবিত করে চলেছে। তিনি আমাদের শিক্ষা দেন যে জাগতিক গঠনের প্রয়োজন দীর্ঘমেয়াদী দৃষ্টিভঙ্গি, অধ্যবসায় এবং সহনশীলতা। তার জীবন পড়লে বোঝা যায় যে তিনি ছিলেন কেবল ভারতের স্বাধীনতার একজন স্থপতি নন, বরং আধুনিক ভারতের নির্মাতা,
এক চিরস্মরণীয় মহান নেতা। আজকের গল্পটি এই অবধি। জওহরলাল নেহরুর জীবনের আদর্শ, সাহস ও স্বপ্নের এক মহাবাক্য। তার নির্ধারিত নেতৃত্ব ও ব্যক্তিত্ব আজও প্রাসঙ্গিক। জানাতে ভুলবেন না কেমন লাগলো। আর যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে জানা ও অজানা গল্পটিকে লাইক করুন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন এমন আরও ঐতিহাসিক ভিত্তিক কাহিনীর জন্যে। আবার দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে। ধন্যবাদ।